কথাগুলো মনে পড়তে ভিতরে ভিতরে কাটা দিয়ে উঠলো কৌরি। সর্দিতে এখনো ভার হয়ে থাকা নিঃশ্বাসটা আরো ভারী হয়ে উঠলো। ইভানের সাথে আর কথা বাড়ালো না। কি হলো, তোমার বয়ের প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে? ভাবনা ভঙ্গ হলো কৌরির। কি বলবে কোনো কথা না খুঁজে পেয়ে বলল, আপনি আসলেই খুব খুব খারাপ, আর আমি মোটেই কারোর প্রেমে পড়িনি। কিন্তু সে তোমার প্রেমে পড়ে গেছে। কথাগুলো বলে এদিক ওদিক না তাকিয়ে যখন পা বাড়ালো চলে যাওয়ার জন্য, ইভানের কথায় পা থমকে গেল। তার থমকে গেল বুকের মধ্যে ধুকপুক করা চলার হৃদস্পন্দনও। তবে ইভানের কথায় সে নিজেকে দুর্বল করে দিতে চায় না, আর না নিজেকে দুর্বল দেখাতে চায়। আর সে নিশ্চিত ইতুরের ছেলেটা তার সাথে ফাজলামো করছে। তার ঘাড় ফিরিয়ে সে বলল, আপনাকে বলেছে তাই না? বলবে কেন? তার চোখে চোখ রেখে দেখো, তবে নিজেই বুঝতে পারবে। দাঁড়ালো না কৌরি, আর না আশেপাশে তাকানোর প্রয়োজন বোধ করলো। কেন জানি না তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওই মানুষটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে, আর তার সুচালো আর শান্ত নজর তাদের দিকে নিবদ্ধিত। ইভানের শেষের কথার প্রতি উত্তর স্বরূপ মৃদুস্বরে আওড়ালো, খেয়ে কাজ আছে? ওই চোখে চোখ রেখে সে নিজের দুর্বল হৃদয়ের মৃত্যু ডেকে আনবে। আজ প্রায় 5 দিন পর পুরোপুরি সুস্থ কৌরি কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে মান্যতা তার সঙ্গ নিল। দুজনেই গেটের বাইরে পা রাখতে মান্যতা বলল, ফোন নিয়েছো কৌরি? আজ সকাল সকাল কলেজে বের হওয়ার কিছু সময় আগে মান্যতা আপু তাকে একটা ফোন ধরিয়ে দিয়েছে। ফোনটা যে নতুন এবং দামি সেটা দেখেই বুঝতে পেরেছিল কৌরি। এত দামি ফোনটা নেবে না করেও মান্যতার বিভিন্ন যুক্তিতর্কে তাকে বাধ্য হয়ে নিতে হলো। কিন্তু ফোনটা কাছে নিতে একটা চেনা পরিচিত সুগন্ধ এসে ঠেকলো তার নাকে। অজানা কারণে বিভিন্ন প্রশ্ন মনে এলো মান্যতাকে, তা জিজ্ঞেস করতে পারল না সে। কি হলো, নিয়েছো? আপু। দুজনে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলো। হঠাৎ ফোনের আওয়াজে বিভ্রান্ত হলো কৌরি। কার ফোন বাজছে বুঝে উঠতে পারল না, তবে এটা বুঝলো এই টোন মান্যতা আপুর ফোনে নয়, তবে তার ফোনের। নতুন ফোন সকালে হাতে ধরিয়ে দিয়েছে মান্যতা আপু। তার মধ্যে কে নাম্বার জানলো, আর কেই বা ফোন দিল? তোমার ফোন বাজছে কৌরি। এত নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল মান্যতা, যেটা সে জানতো কেউ ফোন দেবে, আর কে দিয়েছে এটাও মনে হয় মান্যতা আপুর জানা না হলে। ফোনটা ধরো কৌরি। অদ্ভুত তরঙ্গে ভিতরের সকল অনুভূতি উথাল পাতাল ঢেউয়ে ধুলতে থাকলো কৌরির। অকারণে কাঁপলো হাত। সে মৃদু কাঁপা হাতে ফোনটা ব্যাগের মধ্যে থেকে বের করলো সে। কল কেটে দিয়ে নিভে যাওয়া স্ক্রিনটা ফের জ্বলে উঠতে স্ক্রিনের উপরে ঝলঝল করে গোটা গোটা ইংরেজিতে অক্ষর লেখা নিভান নামটা ভেসে উঠতে সকল ইন্দ্রিয়ের কাজ করা বন্ধ করে দিল কৌরির। চৌকিতে ঘাড় ফিরিয়ে একবার মান্যতার দিকে তাকালো সে। মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ফোনের মধ্যে ডুবে আছে, যেন আশেপাশে কোথায় কি ঘটে হয়ে চলেছে তাতে তার কোনো খেয়ালই নেই, এমনকি যায়ও আসেন। আশ্চর্য হলো কৌরি। নিজের ফোনের দিকে নজর রেখে ফের মান্যতা বলল, কলটা রিসিভ করো কৌরি, হয়তো দাদা ভাই ইম্পর্টেন্ট কোনো কথা বলবে। তার সাথে ইম্পর্টেন্ট কথা? ওই মানুষটার তার সাথে কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? আর এরা ভাই বোনেরা কি শুরু করেছেটা কি? তাকে কি পাগল মেরে ফেলার ধান্দায় নেমেছে? না হলে ঠেলে ঠেলে কোনো ওই মানুষটার দিকে ছুড়ে দিচ্ছে? তৃতীয়বার ফোনটা বাজতে ফোনটা ধরলো কৌরি, তবে হ্যালো বলার সাহস পেল না। ওপাশের ধৈর্যশীল মানুষটাও হয়তো এই মেয়েটার বেলায় ধৈর্যহীনা হয়ে পড়লো। ফোন রিসিভ করতেই বলল, ফোনটা তুলতে এত সময় লাগে? তুমি তো বাধ্য মেয়ে, তবে আমার বেলায় কেন অবাধ্য হতে চাইছো? প্রাণটা যায় যায় অবস্থা কৌরির। মুখ ফুটে একটা রা শব্দ উচ্চারণ করতে পারল না, শুধু কঠিন পাথরের মতো নিতর হয়ে বসে রইল। সেটা হয়তো বুঝতে পারলো উপাসের মানুষটা। নিঃশব্দে শ্বাস ফেলে সময় নিয়ে বলল, ভালো মন্দ যে কোনো কারণেই হোক, প্রয়োজনে আগে আমাকেই ফোন দেবে। সুবিধা হোক বা অসুবিধা আগে আমাকেই জানাবে। সেটা ঝড় তুফান, বর্ষা, বাদল বা রাত দিন, অ্যাট এনি টাইম, যখন তখন যে কোনো সময় অসময়ে ভালো মন্দ প্রয়োজনটা আগে আমাকেই জানাবে। ভুলেও ভুল করো না করি, তুমি তো বাধ্য মেয়ে, ভুলেও আমার কথার অবাধ্য হতে চেও না। আর আমার কথার অবাধ্য হতে গিয়ে যদি নিজের ক্ষতি ডেকে আনো বা তোমার কোনো রূপ ক্ষতি সাধিত হয়, মানা মুশকিল হয়ে যাবে। আর আমার কথা না মানলে কিন্তু মোটেই ভালো হবে না, একদম ভালো হবে না করি। সেদিন ঝড় বর্ষণের রাত থেকে আজ কটা দিন ইভানকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। দিন রাতের অধিক সময়টা তাকে বাইরের ব্যস্ততায় কাটাতে দেখে
নিহারিকা বেগম একটু চিন্তিত হলেন। সবসময় দুষ্টুমির ছলে মজে থাকা ছেলেটাকে হঠাৎই কদিন ধরে উদ্বিগ্ন দেখায়। ব্যাপারটা ওনার চোখে লেগেছে। কি হয়েছে ছেলেটা? সবার সাথে ছেলেটা মন খোলা হলেও নিজের বিষয়ে বেশ চাপা স্বভাবের। স্বভাবটা আগে ছিল না, হঠাৎই পরিবর্তিত হয়েছে। সকালে খাবার টেবিলে ইভানকে পেতে তিনি খাবার দিতেই জিজ্ঞেস করলেন, আজ কদিন ধরেই তোকে চোখের নাগালে পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি বলতো? ঝড় বৃষ্টি বলে ও কেন বাধা বিঘ্নতা নেই, বাড়িতেই থাকছিস না, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? সত্যি করে বলতো ঠিক কি হয়েছে তোর? একগাল হেসে দিল ইভান। সে হাসিটা কোনো কারণে যেন উদাসীন দেখালো, যেটা নিহারিকা বেগমের মোটেও ভালো লাগলো না। সে ভালো না লাগাতেও আরো একটু ঘি ঢালার মতো কাজ করলো ইভানের কথাগুলো। আমাকে সন্দেহ করছো যে আমি অলস মস্তিষ্ক থেকে খারাপ ছেলেদের সাথে মিশে সঙ্গদোষী হয়ে যাচ্ছি কিনা? আমি তোমার বড় ছেলের মতো খুব ভালো না হলেও একেবারেই মন্দ নয়। আমাকে ওরকম সন্দেহ না করতে পারো। পুরোটা না হলেও তোমার ছেলে তো একটু বিশ্বাস রাখতে পারো। তরকারির বাটিতে চামচটা একটু জোরে শব্দ করে রাখলেন নিহারিকা বেগম। ফের রাগান্বিত স্বরে বললেন, এই আমি কখনো তোকে ওরকম ছেলেদের সাথে মেশার ইঙ্গিত দিলাম? আজ কয়দিন সেভাবে বাড়িতে দেখছি না, তাই জিজ্ঞেস করলাম কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস। আর তুইও কেন ওকে নিয়ে সকল কথার মধ্যে ঢুকিয়ে এভাবে খোঁচা দিয়ে কথা বলিস? তোর এটা কেন মনে হয় আমি শুধু নিভানকে বিশ্বাস করি, ভরসা করি, ভালোবাসি, আদর করি, তোকে নয়? কেন মনে হয় বল? এই তোদের মা আমি, একই পেটে লালিত পালিত করে জন্ম দিয়েছি। আমি কি করে তোদেরকে আলাদা আলাদা ভাবতে পারি? তোদের সবাইকে যে সমান ভালোবাসি, এইটা কেন বুঝিস না তোরা? কেন মনে হয় না তোদের? কেন মনে হয় না বল? কি জন্য মনে হয় ওকে আমি বেশি ভালোবাসি আর তোদেরকে কম? তবে কি এই বাড়িতে পা রাখার আগে সত্যি কি ওকে আমার ও বাড়িতে রেখে আসা উচিত ছিল? মা, চেঁচিয়ে উঠল ইভান। মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের মুখের দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইল কিছুক্ষণ। আজ হঠাৎ মায়ের হলোটা কি যে তার কথাগুলো সিরিয়াসলি নিয়ে নিল? আশ্চর্য, মা তো কখনো এরকম সিরিয়াসলি নেয় না। তবে কি ফুপুমণি আবার উল্টোপাল্টা কোনো কথা শুনিয়েছে? নিশ্চয়ই তাই হবে। তা না হলে মা তো এতটা সিরিয়াস হয়ে যাওয়ার কথা না, হয়ে যেতও না। মায়ের আরো কাছাকাছি হলো ইভান। মমতা ভরা ছল ছল চোখ দুটো দিকে নজর দিতে বুকের ভেতরটা কেঁপে উঠল ইভানের। মা কষ্ট পেয়েছে, কিন্তু সে তো মাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলেনি। দ্বিধাহীন হাত দুটো মায়ের কমল মুখের দু চোয়ালে রেখে আজলে নিল ইভান। সহসা কেঁপে উঠলেন নিহারিকা বেগম। ইভানের এত কোমল আচরণের সাথে তিনি পরিচিত নন। যদি ও ছেলেটা সহসা ওনার সাথে কখনো খারাপ আচরণ করে না, তিনি মনে মনে একটু বিচলিত হলেন, তবে মুখাভয় প্রকাশ করলেন না। মায়ের রাগান্বিত মুখ মেয়ে মায়া মায়া করে চাওয়া নজরের দিকে তাকিয়ে বলল, এত রেগে যাচ্ছ কেন মা? আমি তো সিরিয়াসলি কথাগুলো বলিনি। তুমি তো খুব ভালো করে জানো আমি দাদা ভাইকে ঠিক কি পরিমাণে ভালোবাসি। এটা নিশ্চয়ই বলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তোমাকে বোঝাতে হবে না। তবে কেন এসব আবল তাবল কথা বলছো? তুমি জানো না পৃথিবীর সবাই এসব বিষয়ে উল্টো পাল্টা কথা বললে আমি সহ্য করতে পারলেও তুমি বললে আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে মা। তুমি যেমন মনে প্রাণে বিশ্বাস করো, ভাবো তোমার পেটে ধরা সব সন্তানদের তোমার কাছে সমান, কেউ উঁচু নিচু না, তেমন আমিও মনে প্রাণে বিশ্বাস করি, ভাবি আমার মায়ের পেটে লালিত পালিত হয়ে জন্ম নেওয়া আমরা ভাই বোনেরা কেউ আলাদা নয়। প্রতিজন মায়েরই এক একটা অংশ বিশেষ, মায়ের সন্তান, সেখানে তফাৎ বলতে কিচ্ছু নেই। তবে তুমি আমাকে জেনে শুনে কি করে কথাগুলো মুখে আনতে পারলে? সত্যি তুমি আমাকে দাদা ভাইয়ের মতো ভালোবাসো না, কমই ভালোবাসো। না হলে দাদা ভাইয়ের সামনে এই কথাগুলো বলার ক্ষমতা ছিল তোমার? ইভানের অভিমানের কথায় মমতাময়ী মনটা আরো গলে পড়ল। রাগান্বিত খোলসাটা ছেড়ে এবার তিনি ঠান্ডা গলায় বললেন, তবে কেন উল্টাপাল্টা বলে আমাকে রাগিয়ে দিস? কোথায় যাস, কেন যাস, আমাকে কেন বলে যাস না? আমি মানা তোদের? তবে কেন নিজের ভালো মন্দ তোর মাকে একটু জানাতে পারিস না? কেন এই বয়সে এসেও অন্যের কাছে আমাকে শুনতে হয়? আমি আমার নিজের পেটের ছেলে মেয়েদের একই নজরে দেখি না?
কে কখন বিপদ আপদ মাথায় নিয়ে কোথায় যাচ্ছে খেয়াল রাখি না। শুধু স্বার্থপরের মতন পরের বাড়ির থেকে নিয়ে আসা ছেলেটার প্রতি ভালো মন্দ নজর দেই, খবর রাখি। এইসব কেন শুনতে হয় আমাকে বল? কেউ তোমাকে উল্টাপাল্টা কথা বললে উস্কানোর চেষ্টা করলো, আর তুমিও বাচ্চা মেয়েদের মতো অভিমানী হয়ে আবল তাবল বলতে শুরু করলে। তবে তুমি তো দেখি নাফি মেয়ের চেয়ে বাচ্চা হয়ে গেলে। তুমি অল্প স্বল্প নয়, উপযুক্ত বিবাহিত বয়স্ক 3 ছেলে মেয়ের মা। এখনকার যুগের ছেলেমেয়েরা যেসব বয়সে বিয়ে করছে, তোমার বড় ছেলেকে সেই বয়সে বিয়ে দিলে এতদিনে নাতি নাতনির বিয়েটাও তুমি খেতে পারতে। সেই তুমি বাচ্চা মেয়েদের মতো কাণ্ড কারখানা করছো। কথাগুলো বলতে বলতে মায়ের সম্মুখ থেকে সরে গিয়ে ফের চেয়ারে বসলো ইভান। নিহারিকা বেগম হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই ছেলে জীবনে সিরিয়াস বিষয় বলে হয়তো কিছুই নেই, কখনো কোনো কিছু যেন সিরিয়াসলি নিতে পারে না কি নিতে চাই না। জিনিসটাকে মুহূর্তে কচুরিপানার মতো ভাসিয়ে দিয়ে বিষয়টা কোনো ব্যাপার না টাইপ গাছাড়া ভাবটা নেয় কি করে। এই দেখো আবার শুরু করে দিয়েছে, আর নড়ে চড়ে সেই নিবানের পিছু লাগা। যদিও তিনিও বাচ্চামো করে ফেলেছেন, তবে ধৈর্য তো আর মানুষের সবসময় একরকম থাকে না। শুনতে শুনতে তিনি অধৈর্য হয়ে পড়েছেন। আর গতকাল তো ইভানের এই বিষয়টা নিয়ে কত কিছু শোনালেন ওনাকে, এটাও শোনাতে বাদ রাখলেন না। পরের বাড়ির ছেলে সব দখল করে নিয়ে বসে আছে, অথচ নিজেদের বাড়ির ছেলের খোঁজই নেই। থাকবে কি করে? যে মা নিজ সন্তানদের মধ্যে দুই নজরে দেখে, তার কি আর খোঁজ রেখে লাভ আছে? কালও ধৈর্য নিয়ে কথাগুলো শুনেছিলেন, কিছুই বলেননি। আজও ইভানকে এসব কথাগুলো বলতেন না, তবে কেন জানেন না ধৈর্যচ্যুত হয়ে গেল। ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় কথাগুলো বেরই হয়ে গেল। কি হলো, খেতে দেবে না নাকি এবার ও বড় ছেলের ভবিষ্যৎ ছেলে মেয়ে নিয়ে ভাবতে বসলে? ইভানের পিঠে জোরে একখান চাপড় মারলেন তিনি। ফের মিছে মিছে রাগ দেখিয়ে বললেন, আবারও শুরু করে দিয়েছিস? নড়ে চড়ে তোর ওর পিছু লাগতেই এত ভালো লাগে কেন বলতো একটু? কারণটা হলো তোমার বড় ছেলে প্রচুর ঘাড় দেড়া, তাই। আর পিছু লেগেও কি তাতে তার কোনো হেলদোল আছে? কাজ হয়? কারো কথা যেন তার কানে ঢোকেই না, তাই তাকে তো বলতে পারি না। তোমাকে বলে নিজের স্বাদ পূর্ণ করি, বুঝেছ? ইভানের মা, এবার খেতে দাও, কাজ আছে, যেতে হবে। ইভানের বলার ভঙ্গিমা দেখে নিহারিকা বেগম সন্দিহান গলায় শুধালেন, কি কাজ আছে? তোমার বৌমাকে উদ্ধার করো। মানেটা কি বৌমা? খেতে দাও না মা, প্রচুর ক্ষুধা লেগেছে। ওসব মানে টানে পরে উদ্ধার করো, আগে তোমার ক্ষুধার্ত ছেলের পেট উদ্ধার করো। নিহারিকা বেগম আর দাঁড়ালেন না, রান্নাঘরের দিকে এগোলেন ছেলের জন্য খাবার আনতে। টেবিলের খাবার আপাতত শেষ, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ইভান এসছে দেরিতে। নিহারিকা বেগম চলে যেতেই সেখানে হাজির হলো কৌরি। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছে সে। নিহারিকা বেগমকে বলেই বের হবে বলে ডাইনিং এর দিকে আসতে দেখলো ইভান বসা, কিন্তু চুপচাপ, মনে হয় গভীর কিছু নিয়ে চিন্তিত ভাবান্বিত। না হলে তাকে দেখে চুপ থাকার বান্দা তো সে নয়। তাই আজ নিজে থেকে খুঁচিয়ে কথা বলল, কি ব্যাপার বলুন তো? কার বউ ভাগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বসে বসে? মনের কথা যেন পড়ে নিল কৌরি। ভিতরে ভিতরে একটু চমকালো ইভান। ফের বলল, নিজের বউকে কি করে অন্যের হাত থেকে ভাগিয়ে নিজের কাছে আনা যায় সেই প্ল্যানিং করছি। আপনার মতো ইতর মানুষেরও গার্লফ্রেন্ড আছে? না তো, আমার মতো ইতুর মানুষের গার্লফ্রেন্ডটাকে তুমি বলো। তবে 3 কবুল না বলে একটা বউ আছে, সেই না কবুল বলা বউটাকে অন্যের থেকে উদ্ধার করে কি করে কবুল বলিয়ে নিজের করব, সেটাই আপাতত ভাবছি। ইভানের পেছ লাগানো কথাগুলো সব কৌরির মাথার উপর দিয়ে গেল। কি বলবে কথা পেল না, তবে মনে মনে ভাবলো ইভান মনে হয় ফাজলামো করছে। সেও আর দাঁড়ালো না, রান্নাঘরের দিকে যেতে উত্ত্যক্ত হতে ইভান দুষ্ট এসে বলল, তা তোমাদের প্রেম তো কতদূর এগোলো ফুলগৌরি? যদিও ব্যাপারটা প্রেম নয়, তবু তুমি বললেই কবুল। মুহূর্তে সেদিনের হুমকিমূলক কথাগুলো মনে পড়ে গেল কৌরির। হাফসাফ করে উঠল বুকের ভিতরটা। কিছু না বলে ফের চলে যেতে উত্ত্যক্ত হতে মজার চলে ইভান ফের বলল, সামথিং সামথিং মনে হচ্ছে। সহসা উত্তর দিল কৌরি, সামথিং সামথিং না কচুর মাথা, আপনি তো দারুণ খারাপ, সাথে আপনার ওই দাদা ভাইটাও সাংঘাতিক খারাপ। কেন? ওর দাদা ভাই তোমাকে কি করলো?
গম্ভীর কণ্ঠটা কানে আসতেই বক্ষস্থল ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কলেজাটা লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম হলো। ইন্নানিল্লাহি, এই মানুষটা এখনো বাড়িতে? জানলে জীবনেও সে এই মানুষটার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতো না। এটাই বলে মহা দুর্ভাগ্য। ভাগ্য কখনো তার ভালো কথা কাজে সায় দেয় না কেন? মুহূর্তে নজর পাংশুটে ধারণ করলো তার। মুখাবয়ব হলো ফ্যাকাশে। সেই নজরে ইভানের দিকে তাকাতে দেখলো সে মিটিমিটি হাসছে। অসভ্য ছেলেটা সব সময় এভাবেই তাকে ফাঁসানোর ধান্দায় ব্যস্ত থাকে। নিশ্চয়ই জানতো মানুষটা তার পেছনে, জেনে বুঝে তাকে ফাঁসিয়েছে। এখন কি বলবে সে? তুই আবার বাড়িতে? কোনো সমস্যা? নিহারিকা বেগমের গলা পেতে হাঁপ ছেড়ে বাঁচল কৌরি। বুকে হাত চেপে ঘন ঘন শ্বাস ফেলল। যাক, তবে তাকে আর উত্তর দিতে হবে না, বাঁচল সে। নিবান উত্তর দিল, প্রয়োজন ছিল একটু, তাই ব্যাক করতে হলো। ওহ। মায়ের ও শব্দটা শুনে নিবান আর দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। নিহারিকা বেগম ইভানকে খাবার দিতে ব্যস্ত হলেন। তার ফাঁকে কৌরিকে দাঁড়িয়ে থাকতে থেকে বললেন, তুই রেডি হয়ে বেরিয়েছিস? আচ্ছা, একটু দেরি কর, নিবান আসুক। আপাতত আজ ওর সাথে যা, ওই পৌঁছে দিবে তোকে। কৌরি তড়িঘড়ি করে না না বড় মা, ওনাকে আমায় নিয়ে যেতে হবে না। ওনার কত কাজ, ওনাকে আর আমাকে নিয়ে যাওয়ার কথা বলে ফালতু ঝামেলায় জড়িও না। আমি একা যাই তো, আজও যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি জানি তুই পারবি, তবুও ও যখন এই সময় বেরি হচ্ছে, তখন আর অযথা রাস্তা ঘাটের ঝামেলা পোহানোর দরকার কি? ওর সাথে চলে যা, ও পৌঁছে দিয়ে অফিস চলে যাবে। এটাকে ফালতু ঝামেলা কোথায় মনে হলো তোর? ঠিকই তো বলেছে মা, অযথা রিক্সা সিএনজি ঝামেলা না পোহায় চলে যাও দাদা ভাইয়ের সাথে। আর তুমি নিজেকে দাদা ভাইয়ের ফালতু ঝামেলা মনে করলেও দাদা ভাই কিন্তু একবারেই সেটা মনে করেন না। বলেই দুষ্ট হাসল ইভান। সেটা রেখে মনে মনে কৌরির ভীষণ রাগ হলো। মনে মনে ইভানকে ইচ্ছে মতো বকলো সে। ওই লোকটা আশেপাশে থাকলে তার এমনিতেই অকারণে দম বন্ধ হয়ে যায়, আর সেখানে সে যাবে ওই লোকটার গাড়িতে? কখনো না। যদিও বড় মায়ের মুখের উপর কথা বলা অসভ্যতামি মনে করলো, তবুও নিচু গলায় ওনাকে উদ্দেশ্য করে বলল, বড় মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যেতে পারবো, আসছি। চলো, আমি এগিয়ে দিচ্ছি। পিছে ফিরার আগে ফের গম্ভীর গলার কথাটা শুনতে ফের বুকের ভিতর উথাল পাথাল শুরু হলো। নজর ভেতাতুরের ন্যায় অসহায় হলো মুহূর্তে। সে অসহায় নজরে ইভানের মুখের দিকে তাকালো। ছেলেটা এমন ভাবে খাচ্ছে যেন কত বছরের অভুক্ত সে। আশেপাশে কোথায় কি বেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কোনো দিকে খেয়াল দেন নেই তার। তুই এসেছিস? আমি আরো তোর সাথে যাওয়ার কথা বলছিলাম। তুইও যখন বলছিস নিয়ে যা, তোর সাথে করে ওকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে যাস। নিবানের উদ্দেশ্যে কথা শেষ করে ফের কৌরিকে উদ্দেশ্য করে বললাম, আরে দাঁড়িয়ে রইলি কেন? ওর সাথে চলে যা। দীর্ঘশ্বাস ফেলল কৌরি। উপায় না পেয়ে নিবানের পিছু পিছু এগোতে হলো তাকে। আর যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল যে এমন একটা মানুষের সঙ্গ পেতে হলো তাকে, সর্বক্ষণ সর্বাবস্থা এড়িয়ে যায় আজ তারই সঙ্গ ভেবে নিঃশ্বাসের চলার গতি ধিমে আসছে তার। ভাবনা সমেত লন এরিয়ায় পা রাখতেই দেখলো কালো রঙের টয়োটা গাড়িটার ফ্রন্ট সিটের দরজাটা খোলা। অস্বস্তিতে দম বন্ধ হয়ে এলো, পা বাড়িয়ে আশেপাশে না তাকে গাড়িতে গিয়ে বসলো সে। সঙ্গে সঙ্গে পরিচিত সেই মিষ্টি গ্রানটা যেন গাড়ির ভেতরের সর্বত্র ছড়িয়ে তীক্ষ্ণভাবে নাকে এসে ঠেকলো তার। বেশ কিছুদিন গাড়িতে ওঠার দরুন সিট বেল্ট বাঁধাটা অভ্যস্ত হয়ে গেছে তার। তস্ত হাতে সেটা বেঁধে নিয়ে চুপচাপ বসে রইল সে। গাড়ি ছেড়ে গাড়ি চলল তার নির্দিষ্ট গন্তব্যে। শহরের রাস্তা ধরতে ভিতরে ভিতরে করা হাফ সাফ অবস্থাটা কিছুটা কম হলো কৌরির। ব্যস্ত রাস্তা, ঘন ঘন চলা বিভিন্ন যানবাহন, বহু মানুষের চলাচল, বিচিত্রময় দোকানপাট, রং বেরঙের বহুতল ভবন, সবকিছু হাঁসফাঁস করা মনকে কেমন স্বস্তি দিল। সেদিকে তাকিয়ে পাশে কে আছে ভুলে যেতে চাইল কৌরি, কিন্তু পাশের জন হয়তো সে ভুলে যাওয়াটাকে মোটেই মেনে নিতে চাইল না। পাশের বসা রমণীটাকে একটু খোঁচাতে ইচ্ছে করলো তার।
গম্ভীর নয় বরং স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, বললে না তো ইভানের দাদাভাই খারাপ কেন? তাও আবার একটু আধটু নয়, সাংঘাতিক খারাপ। কেন? সে তোমাকে কি করলো যে এত অভিযোগ? বাহিরের পানে চেয়ে থাকা কৌরির কথাগুলো কানে যেতেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল সে। কেন কথা না বললো চলছিল না তার? কথা না বলে ভালোই ভালোই কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে গেলে তো পারতো, তা না। উফ, কথাটা কি খুব প্রয়োজন ছিল বলার? আর বলল যখন, এই কথাটাই জিজ্ঞেস করতে হলো। তবে পাশে বসা মানুষটার কথার উত্তর না দেওয়াটা বেয়াদবি মনে হলো, তাই তড়িৎ করে উত্তর দিল সে, আমি কোনো অভিযোগ করিনি। মৃদু হাসি ফুটল নিভানের ঠোঁটে। শ্যামবর্ণ আদলে চমৎকার দৃশ্যমান হওয়া সে হাসিটা নজরে পড়ল না কৌরির। তবে কৌরিকে বৎসনা করতে ছাড়ল না নিভান। বলল, তুমি হয়তো সত্যি বলছো, আমি হয়তো শুনতে ভুল করেছি। ফের হাঁসফাঁস করে উঠল কৌরির ভিতরে সর্বত্রটা নরণচরণ যেন ভুলে গেল সে। খিচে বন্ধ রাখা চোখ জোড়া খুলে দুহাত কচলাতে থাকলো সে। গাড়ি চালানোর ফাঁকেও সেটা লক্ষ্য করলো নিভান। কৌরির অস্বস্তি আরো একটু বাড়িয়ে দিতে বলল, তবে ইভানের দাদাভাইয়ের প্রতি অভিযোগ জানালে ইভানের দাদাভাই কিন্তু তোমার প্রতি একটু কোনোরূপ প্রতিক্রিয়া দেখতো না, বরং সে জানতো নিশ্চয়ই সেই অভিযোগী সে। না হলে ইভানের শান্তশিষ্ট বৌমা। সেদিন ছেলেগুলোকে ওভাবে আপনি মেরেছিলেন, তাই না? নিবানকে কথা শেষ না করতে দিয়ে হঠাৎই কথাটা বলে প্রসঙ্গ এড়িয়ে দিতে চাইল কৌরি। যদিও কথা বলতে তার কঠিন অস্বস্তি হচ্ছিল, তবুও কথা না এড়ালে নয়। এই মানুষটা যে ওই বেফাস মুখে ইতরে ইভানের ভাই আর ভাই, এটা ভুলে গেলে তো চলবে না। তাই কখন কি বলে বসে আর তার প্রতিনিয়ত চলা নিঃশ্বাসটা একেবারে বন্ধ করে দেয়। বলার উপায় আছে? মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল নিভানের মুখাবয়ব। তীক্ষ্ণ নজরটা পিচঢালা রাস্তায় রেখে দৃঢ়কণ্ঠে বলল, কেন? মারাটা ভুল ছিল নাকি? নাকি তুমি বলতে চাইছো ওরা যে বেঁচে আছে এখনো সেটা ভুল? আন্দাজে ঢিল মারার মতো কথাটা বলেছিল কৌরি, কিন্তু কথাটা সত্য হবে এটা যেন অভাবনীয় না হয়েও অভাবনীয়। সুস্থ হওয়ার পর যখন কলেজে গেল সে, সেদিনই জানতে পেরেছিল ওখানের পরিচিত কিছু লাফাঙ্গা গুন্ডাপান্ডা ছেলেদের কেউ মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে দুজনের মরমর অবস্থা। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাদের। ছেলেদের নাম আর চেহারার বিবরণ শুনে কৌরি বুঝতে পেরেছিল সেদিন ঝড় বৃষ্টির দিনে তার সাথে ঘৃণিত কর্মকাণ্ড করা ছেলেগুলো। মুখে আলহামদুলিল্লাহ বলে মনে মনে সবার মতো সেও সে মানুষটার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল, যে ওই মানুষ রূপে পিশাচগুলোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তাকে আল্লাহ হায়াত দান করুক। পর মুহূর্তেই হঠাৎই এই মানুষটার কথা মনে পড়েছিল তার, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। অথচ সে ভাবনা থেকে মুখ ফসকে বলে ফেলা কথাটা কি সত্যি হবে? এটা সত্যিই তার ভাবান্বিত ছিল। ঘাড় ফিরিয়ে অবাক নজরে নিভানকে দেখল সে। এক মনে পিচঢালা রাস্তায় নজর নিবিষ্ট রেখে গাড়ি চালিয়ে চলেছে মানুষটা। কতটা স্বাভাবিক তার মুখাবয়ব, যেন ছেলেগুলোকে মেরে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েও কোনো আফসোস নেই, নেই কোনো অপরাধবোধ। আশ্চর্যতায় মুখ ফসকে করে ফের বলে বসল, ওরকম নিষ্ঠুরভাবে কেউ মারে? কেন মেরেছিলেন? গাড়ি থেমে গেল। রয়ে শয়ে কৌরের দিকে ফিরল নিবান। নিজের জায়গায় অবিচল থেকে শান্ত কণ্ঠে বলল, কেন মেরেছিলাম জানো না তুমি? ওরা তোমার কোথায় ছুঁয়েছিল বা ছুঁতে চেয়েছিল জানা নেই আমার, জানতে চাইও না। আমি শুধু একটু জেনেছি ওরা তোমাকে ছুঁতে চেয়েছিল, আর সেই ছুঁতে চাওয়াটাই ওদের পাপের পুকুরটা পূর্ণ করে দিয়েছে, যার ফলস্বরূপ ভোগটা ওরা পাচ্ছে। আর সেটা তোমার কাছে নিষ্ঠুরতা মনে হলেও আমার কাছে ওদের মৃত্যুটাই শ্রেয়। তোমার হয়তো জানা নেই ওরা নিভানের কোথায় ছুঁতে চেয়েছিল।